রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়। জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বিএফইউজের 24 ঘন্টার আলটিমেটাম। যে দুর্বৃত্তরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এ ব্যাপারে অলরেডি এখানে ইনকোয়ারি কমিটি হয়েছে, ওখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা বসছে, এবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ। গরমে খাবার গ্রহণে সচেতন হবার পরামর্শ পুষ্টিবিদদের। পরিবেশ বিপর্যয়ে পাল্টে গেছে কালবৈশাখীর সময় ও ধরন, মিলছে না পূর্বাভাস, বাড়ছে ক্ষতির আশঙ্কা। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির নির্দেশ মন্ত্রিসভার। সামরিক সরকারের 257টি অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত। তিস্তা অভিমুখে লং মার্চ রাজনৈতিক কর্মসূচি নয়, দাবি বিএনপির। সমস্যা সমাধান নয়, ভারত বিরোধিতার জন্য এই কর্মসূচি, অভিযোগ আওয়ামী লীগের। এবং সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। 10 বছরে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন কমপক্ষে 150 শ্রমিক, আহত অনেকে। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর ইন্টার্ন ডাক্তারদের হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার দাবিতে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এদিকে রোববার রাতে এই ঘটনার পরই দায়িত্ব অবহেলার অভিযোগে নগরীর বোয়ালিয়া থানার ওসিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রোগীর স্বজনদের উপর হামলার ছবি সংগ্রহ করতে গেলে এভাবেই রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এ সময় কয়েকটি বেসরকারি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর এবং প্রায় 10 জন সাংবাদিককে আহত করে তারা। এদের মধ্যে গুরুতর আহত এক সাংবাদিককে রাতেই ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে ওই রাতেই বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত চিকিৎসকদের গ্রেপ্তারের দাবিতে সোমবার 0 পয়েন্টে বিক্ষোভ মিছিল করে সংবাদকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। ডাক্তারদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, ডাক্তারদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। এ ঘটনাকে দুঃখজনক বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, দোষী যারাই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কমিটি রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্টে যার বিরুদ্ধে আমরা অপরাধ পাবো তাকে আদালতে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. নাসির উদ্দিনকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে সাংবাদিকদের উপর আক্রমণকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। সংগঠনটির সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল দুপুরে নিজ অফিসে সাংবাদিকদের আরো বলেন, এ সময়ের মধ্যে দাবি মানা না হলে সাংবাদিকদের সব সংগঠন মিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যে দুর্বৃত্তরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। সেটা ডাক্তারও হতে পারে, কর্মচারী হতে পারে। কাজে দুর্বৃত্তদের চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। আমাদের যে সকল ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, ল্যাপটপ ভেঙে ফেলা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। আর তৃতীয়ত, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি সাংবাদিকরা ডাক্তারদের উপর আক্রমণ করে নাই, করতে পারেই না, অসম্ভব। কারণ এখানে আমাদের সাংবাদিকদের সংখ্যা ছিল খুবই কম। আক্রমণটি হয়েছে উল্টো দিক থেকে, হাসপাতালের মধ্যে ডাক্তার, সহযোগী, কর্মচারীরা আক্রমণ করেছে। অন্যদিকে রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যোগ দেন। এ সময় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজশাহী ও মিটফোর্ডে সাংবাদিকদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। বিকেলে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে 21 টেলিভিশনের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকরা এক মানববন্ধনে এ দাবি জানান। মানববন্ধনে একাত্মতা জানান অন্যান্য টেলিভিশনের প্রতিনিধিরা। এই ঘটনায় তারা সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। গত 19 এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ডের ইন্টার্নি চিকিৎসকদের হাতে নির্যাতনের শিকার হন 21 টেলিভিশনের কয়েকজন সাংবাদিক। এর ঠিক 2 দিন পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে রাজশাহী মেডিকেলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় সরকার কোনো কারণে কর্মবিরতির মতো চিকিৎসকদের কর্মসূচির পক্ষে নয় বলে উল্লেখ করেন মন্ত্রী। যে ঘটনাটা গতকাল ঘটলো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। এ ব্যাপারে অলরেডি এখানে ইনকোয়ারি কমিটি হয়েছে, ওখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা বসছে এবং যে মেডিকেল কলেজে বসছে এবং এবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। সে যেই হোক, ডাক্তার হোক আবার যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি সবসময় বলেছি আমি ডাক্তারদের ধর্ম সমর্থন করি না, করার প্রশ্ন না। চিকিৎসক, সাংবাদিক, সব বিভিন্ন পেশার মানুষ তার, তাই না? সবারই একটা পবিত্র দায়িত্ব আছে। অনুরোধ করবো এই ধরনের ঘটনার থেকে বিরত থাকার। আছে তার ধর্মঘট ডাকে আমি সমর্থন করবো না, এই ধরনের অহেতুক ধর্মঘট ডাকার প্রয়োজন নেই। এবার অন্যান্য প্রসঙ্গ। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আর নতুন পদ তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সচিব ছাড়াও অর্থ ও জনপ্রশাসন সচিবকে কাজ করতে বলা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জিয়া এবং এরশাদের সামরিক শাসনকালে জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করার অগ্রগতিও তুলে ধরা হয়। সরকারের প্রথম 3 মাসে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় মন্ত্রিসভার বৈঠকে। 12 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে নেওয়া 37টি সিদ্ধান্তের 19টি বাস্তবায়ন এবং 2টি সিদ্ধান্ত আইনে পরিণত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রিসভা। তবে বৈঠকে সরকারি কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জনবল সংকটকে চিহ্নিত করা হয় অন্তরায় হিসেবে। তাগিদ দেওয়া হয় সরকারি শূন্য পদগুলো দ্রুত পূরণের। সৃষ্ট পদ বা মঞ্জুরিকৃত শূন্য পদে নিয়োগের যে প্রক্রিয়া, এটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা করতে হবে। এটা খুব কঠিন কিছু হবে না, এটা আন্তঃমন্ত্রণালয়ের যে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব। তবে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে মনে রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশন সম্পৃক্ত এবং এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এছাড়া জিয়াউর রহমান ও এরশাদের সামরিক শাসনের সময় জারি হওয়া 550 অধ্যাদেশকে সর্বোচ্চ আদালত 2010 সালে অবৈধ ঘোষণা করলেও তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল অধ্যাদেশগুলো পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় অধ্যাদেশগুলো সংশোধন ও হালনাগাদ করে মন্ত্রিসভায় উপস্থাপনেরও সিদ্ধান্ত হয়। বৈঠকে আলোচনা হয় এই কার্যক্রমের অগ্রগতি নিয়ে। এ যাবৎ 11টি মন্ত্রণালয় থেকে 16টি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন সময়ে। এই 16টি অধ্যাদেশের মধ্যে 3টি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এর মধ্যে এবং 13টি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এই 13টির মধ্যে আবার 11টি ইতিমধ্যে এই আইনে পরিণত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান সামরিক সরকারের জারি করা আরও 241টি অধ্যাদেশের পর্যালোচনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির লং মার্চ রাজনৈতিক কর্মসূচি নয় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর গুলশানে এই কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান নজরুল। জনগণের সরকার বলে যারা দাবি করেন আমরা তাদের সমর্থন সহযোগিতায় আমরা প্রত্যাশা করছি, কিন্তু আমরা বারবার দেখছি তারা এটাকে নানান রকম ভাবে চিহ্নিত করার চেষ্টা করছে, তারা এটাকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করছে। এর মধ্যে রাজনীতি না, এটা বাঁচা মরার বিষয়। এই বাঁচা মরার বিষয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা বরঞ্চ এটা সরকারের প্রতি সরকারকে এক ধরনের সমর্থন দিচ্ছি, যাতে করে সরকার বিশ্ব দরবারে বা অন্যান্য জায়গায় বলতে পারে যে বাংলাদেশের জনগণ সবাই চায় এটা। যদি সরকার সমস্যার সমাধান চায় তাহলে আমাদের এই লং মার্চকে তারা তাদের পক্ষে একটা যুক্তি হিসাবে উপস্থাপন করতে পারবে।
এদিকে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির লং মার্চ সমস্যা সমাধানের জন্য নয়, বরং ভারত বিরোধিতার জন্য। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নে তাদের সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন সুরঞ্জিত। ফারাক্কা নিয়ে বহু রাজনীতি হয়েছে, বহু লংমার্ক হয়েছে, কিন্তু ফারাক্কার সমস্যা শেখ হাসিনা সরকারই সমাধান করেছে। সকলের স্বার্থে তিস্তা সমস্যার সমাধান অনিবার্য এবং এটি আমাদের করতেই হবে, এর অন্য কোনো পথ নেই। আমি বেগম খালেদা জিয়াকে বলবো, যে পথে হাঁটছেন এটি কতটুকু তিস্তা নদীর পানির সমস্যার সমাধানের জন্য আর কতটুকু এই লং মার্চ সূক্ষ্ম ভারত বিরোধিতার জন্য, এটি এত বিষয় দেখার বিষয়। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রেমের সম্পর্কের জের ধরেই মিরপুরের জোড়া খুন, ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য আটক বেশ কজন। এবং সমতল ভূমিতে চা চাষ করে পঞ্চগড়ে নীরব বিপ্লব, একসময়ের পতিত জমি এখন কৃষকদের মহাসম্পদ। প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যার নারিকেলের পুষ্টি ময়েশ্চার ঠিক রেখে চুলকে করবে স্বাস্থ্য উজ্জ্বল। বন্দরনগরী চট্টগ্রামে গত 54 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো সোমবার। এদিন নগরীতে 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিনে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে নগর জীবন। একটু স্বস্তির আশায় মানুষ ছায়া খুঁজলেও তা পাওয়া যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের জনজীবন। তীব্র গরমের কারণে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে সবাই। ঘরের বাইরে কোথাও স্বস্তি পাচ্ছে না কেউ। গরম অসম্ভব, চাকরি বাকরি করতে অনেক কষ্ট হচ্ছে, প্লাস বাসায় গিয়েও মানে স্বস্তি পাচ্ছি না। যারা স্টুডেন্ট তাদের স্কুলে যেতে, তাদের পড়তে, বাসায় এবং স্কুলে উভয় সেক্টরে তাদের প্রবলেম হচ্ছে। গরমের সাথে সাথে বাতাসে আর্দ্রতা বেশি, যার কারণে ঘাম খুব বেশি বের হচ্ছে। আর তীব্র গরমের সাথে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যাচ্ছে উত্তপ্ত হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অন্যান্য বছর বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হলেও এবার বৈশাখে এখনো বৃষ্টির দেখা মেলেনি। তাই প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। পতেঙ্গাতে হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং আমবাগানে যে আমাদের অবজারভেটরি আছে সেখানে 40.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ বৃষ্টি হচ্ছে না। এর আগে 1961 সালের 11 এপ্রিল চট্টগ্রামে সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে গরমে খাবার গ্রহণে সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। তাদের মতে সচেতন না হলে এ সময় খাদ্যই হতে পারে স্বাস্থ্যহানির কারণ, এমনকি ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। এছাড়া জাতীয় স্বার্থে পানীয় ও ফলজাতীয় খাদ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ গবেষণাগার প্রতিষ্ঠারও তাগিদ দিয়েছেন তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। মাথার ওপর গনগনে সূর্য, শুকিয়ে কাঠ হচ্ছে গলা, তাই চাহিদা বেড়েছে মৌসুমী ফল ও পানীয়র। সতেজ হবার পাশাপাশি পুষ্টিগুণের কথা মাথায় রেখে সব বয়স ও পেশার মানুষ চোখ বুজে গ্রহণ করছেন এসব উপাদেয়। কিন্তু ফলের রস ও শরবতের নামে রাস্তাঘাটে যা বিক্রি হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন নেই অধিকাংশেরই মনে। কেউ কেউ সচেতন হলেও প্রচন্ড গরমে আমলে নিচ্ছেন না। স্বাস্থ্যকর না হলেও কিন্তু এই গরমের ভিতর তো খেয়ে ভালো লাগবে, উপায় নাই, বাধ্য হয়ে মানে খাইতে হয় আর কি। চাহিদা পানির গরমে সে চাহিদা থেকে খায়, তবে সেটা ভাবি না। আমরা ট্রাস্ট করি যারা আমাদের এখানে বিক্রেতা আছে, আমরা মনে করি যে আমাদের এখানে কেউ খারাপ কিছু বিক্রি করবে না। মাছ নষ্ট হয়ে ফলাইতেছি তো এটা ভালোটা জায়গা রাখছি তো কাজ। সচেতন না হলে হতে পারে ভয়াবহ পরিণতি, ঘটতে পারে স্বাস্থ্যহানি, মৃত্যু, এমনটাই জানালেন এই পুষ্টিবিদ। এক ধরনের অসাধু ব্যবসায়ী ইমম্যাচিউর ফলটাকে আপনার লাল করার জন্য, তরমুজের ভেতরটা লাল হয়ে পাকলে লাল করার জন্য রং ইনজেক্ট করে থাকেন এবং মিষ্টি হওয়ার জন্য চিনির পানি ইনজেক্ট করে থাকেন। উপকারের বদলে মানুষের কিন্তু অপকারী বেশি হবে। আমাদেরকে এমন একটি ল্যাবরেটরি স্থাপন করা উচিত, সেটা জাতীয় পর্যায়ে হোক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক, যেখানে সব ধরনের যন্ত্রপাতি থাকবে, কমার্শিয়ালি এই যে জিনিসগুলো খাবারগুলি বিক্রি করে, যেগুলো কেমিক্যালি কন্টামিনেট, ব্যাকটেরিয়া দ্বারা কন্টামিনেট, সেগুলো যেন আইডেন্টিফাই করা যায়। এই গরমে গর্ভবতী মা ও শিশুদের ক্ষেত্রে খাবার দাবার গ্রহণে অধিক সতর্ক হবারও পরামর্শ দিয়েছেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদিকে 34 জনের মধ্যে অসুস্থ 19 শিশুর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডাক্তার।
8 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা সকালে অসুস্থদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠায়। গতরাতে মৃত 2 শিশুর ময়নাতদন্ত শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। যারা একটু খারাপ ছিল তাদেরও শারীরিক অবস্থা এখন অনেক উন্নত, সবারই পানির শূন্যতা কারেকশন হয়েছে, প্রস্রাবের যে স্বল্পতা ছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। আমরা আশা করছি যে এখন এই মুহূর্তে যে পেশেন্টগুলি আছে তাদেরকে নিয়ে আমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের সন্দেহ যে তরমুজ থেকে কিছু একটা হয়েছে, সেটা কন্টামিনেশনই হোক অথবা কোনো কেমিক্যাল দিয়েছে কিনা, এটাও একটা প্রশ্ন আছে। পরিবেশ বিপর্যয়ের কারণে পাল্টে গেছে কালবৈশাখীর সময় এবং ধরন, এতে মিলছে না পূর্বাভাস, বেড়ে যাচ্ছে ক্ষতির আশঙ্কা। যদিও আবহাওয়া অধিদপ্তর বৈশাখের শেষ দিকে রাজধানী সহ সারা দেশে কালবৈশাখী আঘাত হানতে পারে বলে ঠিকই পূর্বাভাস দিয়েছে। সঞ্জীব রায়ের রিপোর্ট। চৈত্রের শেষ দিক থেকে বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় হানা দেয় কালবৈশাখী, কিন্তু এবারে একটু ভিন্ন চিত্র চোখে পড়েছে। বৈশাখের প্রথম সপ্তাহে রাজধানীতে আগমন ঘটেনি কালবৈশাখীর। জলবায়ু গবেষকদের মতে কালবৈশাখীর আসা যাওয়ায় এখন আর নিয়মতান্ত্রিকতা নেই। আগে কালবৈশাখী প্রতিদিন একটা সিগন্যাল থাকতো, বিকালবেলা একটা কালবৈশাখীর একটা আবহাওয়া বিরাজ করতো। হ্যাঁ, ছোট বড় একটা আবহাওয়া বয়ে যেত। হঠাৎ করে মেঘ ধরেছে, কালো হয়ে দেখা যাচ্ছে মেঘ উড়ে যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাস, তারপরে একটু বৃষ্টি হয়ে গেছে। সেই ফরমেশনটা কিন্তু এখন আর নাই। হঠাৎ করে এক জায়গায় দেখা যাচ্ছে যে একদম হয়তো সিভিয়ার আকারে একটা কালবৈশাখী হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে এবার রাজধানীতে কালবৈশাখী দেখা যাবে এপ্রিলের শেষ থেকে মের প্রথম ভাগে। এপ্রিল হয়তো শেষের দিক থেকে মানে এই হতে পারে আর কি, বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। যেখানে যেখানে কালবৈশাখী হবে, বাতাস হবে, তখন ওইসব অঞ্চলে বৃষ্টি হবে। তখন গত বছর হয়তো দেখা যায় বৈশাখ মাসে প্রথম দিক দিয়ে হয়তো হয়েছে, ঝড়টা বেশি হয়েছে। এবছর হয়তো মানে শেষের দিক দিয়ে আবার বেশি হতে পারে, কিন্তু লোকালি ময়েশ্চারটা অনেক কমে গিয়েছে আর কি। বিশেষ করে নদী ভরাট হয়ে গেছে, পুকুর ভরাট হয়ে গেছে, যেগুলো বিলগুলো ছিল ওগুলো ভরাট হয়ে গেছে, তাই না? গাছপালার পরিমাণ কমে গিয়েছে আর কি। যদি আমি বুঝতে পারতাম যে এই সময় কালবৈশাখী হওয়ার সময় আসছে, আমার অনেক ক্ষেত্রে আমি প্রিপারেশন নিতে পারি। যেটা একটা হলো প্রিপারেশন, আর একটা হলো যদি কালবৈশাখী টাইমলি না আসে, যে বৃষ্টিপাতটা হতো সেই বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে। আর ডিলে হওয়া মানে এখন আপনি শস্য ক্ষেত্রের দিকে তাকান, সব পুড়ে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতি হতে থাকলে কালবৈশাখী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বাড়বে বলেও আশঙ্কা আবহাওয়াবিদ ও পরিবেশ বিজ্ঞানীদের। সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জ্যেষ্ঠ নেতাদের দল থেকে তাড়িয়েছেন মোদি, অভিযোগ রাহুলের। মোদির সমালোচকদের পাকিস্তানে যাওয়ার কথা বলে তোপের মুখে বিজেপি নেতা গিরিরাজ সিং। প্যারাশুট অ্যাডভান্সড হেয়ার অয়েল, যা নারকেলের পুষ্টি ময়েশ্চার ঠিক রেখে চুলকে করবে স্বাস্থ্য উজ্জ্বল। সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতি বছরই এ মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত 10 বছরে নানা দুর্ঘটনায় এখানে মারা গেছেন অন্তত 137 জন শ্রমিক, আর আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন কয়েকশো শ্রমিক। সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। স্বাধীনতার পর আটকে পড়া একটি জাহাজ কাটার মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় গড়ে ওঠে এই জাহাজ ভাঙা শিল্প। বর্তমানে এখানে ছোট বড় ইয়ার্ড রয়েছে 180টি, আর বছরে 200-র বেশি জাহাজ কাটা হয় এখানে। কিন্তু জাহাজ কাটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকেরা। সরকারি কোনো পরিসংখ্যান না থাকলেও বেসরকারি উন্নয়ন সংস্থার মতে 2005 সাল থেকে এখানে মারা গেছেন 137 জন শ্রমিক। সবশেষ গত 4 এপ্রিল বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 জন শ্রমিক মারা যায়। গত 10 বছরে মারা গেছে 137 জন, কিন্তু আমাদের তথ্যের বাইরেও কিন্তু আরো অনেক শ্রমিক নিহত হতে পারে। সীতাকুণ্ডে লাশ ভেসে উঠেছে, ওরকম গ্রামবাসীরা দেখেছে। তার মানে অনেকগুলো লাশ সাগরে ফেলে দেওয়া হয় এবং আমরা এগুলো সবগুলো তথ্য সবসময় পাই না। এদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলছেন, ইয়ার্ডের মূল শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হলো, ঠিকাদারের শ্রমিকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। এতে প্রাণহানির ঘটনা বাড়ছে। প্রশিক্ষণের অভাব এবং তাদের জন্য যে প্রশিক্ষিত জনবল যে সমস্ত জিনিসপত্র, যে পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে যে জাহাজে যাবে এবং এই জন্য যথাযথ সতর্কতা অবলম্বন করা, এটি হয় না। তবে ইয়ার্ড মালিকদের দাবি, উচ্চ আদালতের নির্দেশের পাশাপাশি সরকার এটিকে শিল্প হিসেবে ঘোষণার পর থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেডিং দেওয়ার পরে এখন অনেক অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা বাইজান, এটা তো কোন সময় হবে বলা যায় না। তবু আমাদের শিপ ব্রেকিং এর মালিক পক্ষ যারা শিপ কাটিং করে, কন্ডাক্টরেরা খুব এটা অ্যালার্ট
যে কিভাবে সেভ করবে, আগের তুলনায় অনেক কমছে। শিপইয়ার্ড মালিকদের তথ্য অনুযায়ী প্রতি বছর শিপইয়ার্ড থেকে 2.5 লাখ মেট্রিক টন লোহার ব্যবস্থা হচ্ছে। সেই সাথে রাজস্ব দেওয়া হয় অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ, গরমে খাবার গ্রহণে সচেতন হবার পরামর্শ পুষ্টিবিদদের। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির নির্দেশ মন্ত্রিসভার। সামরিক সরকারের 257টি অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত। এবং তিস্তা অভিমুখে লং মার্চ রাজনৈতিক কর্মসূচি নয়, দাবি বিএনপির। সমস্যার সমাধান নয়, ভারত বিরোধিতার জন্য এই কর্মসূচি, অভিযোগ আওয়ামী লীগের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সুবিধা বাড়াতে শিগগিরই অবাধ বাণিজ্য চুক্তি করার চিন্তাভাবনা করছে উভয় দেশের সরকার। সচিবালয়ে ঢাকায় সফররত শ্রীলঙ্কার অর্থ ও পরিকল্পনা উপমন্ত্রী ডক্টর শরৎ আমুনুগামার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের কথা জানান। দুই দেশের মধ্যে আমাদের বিনিয়োগ খুব কম, বাণিজ্য খুব কম, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট খুব কম। আমরা আজকে এখানে আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে এসেছি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি কিনা। যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয় তাহলে বাংলাদেশ আমরা বহু পণ্য শ্রীলঙ্কায় রপ্তানি করতে পারবো। সচিব পর্যায়ে খুব দ্রুত বৈঠক করে আমরা আমাদের সরকারের নীতি অনুসারে মুক্ত বাজার অর্থনীতির আওতায় শ্রীলঙ্কার সাথে আমরা চুক্তিবদ্ধ হব। সিলেট ও পার্বত্য অঞ্চলের পর দেশের তৃতীয় চা এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরের জেলা পঞ্চগড়। সমতল ভূমিতে চা চাষ করে এখানে নীরব বিপ্লব ঘটিয়েছেন চাষিরা। একসময় পতিত জমি এখন লাভজনক সম্পদে পরিণত হয়েছে। 2013 সালে জেলায় 14,65,000 কেজি চা উৎপাদিত হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে পঞ্চগড়। জেলার 5.5 শতাধিক চা বাগান থেকে প্রতিদিন চা সংগ্রহ করা হচ্ছে। আর এই চা বাগানগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করছে প্রায় 5,000 শ্রমিক। এসব বাগানে পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন নারী শ্রমিকরাও। বাড়ির কাছে হওয়ায় একই পরিবারের সদস্যরাও কাজ করছেন এখানে। ফলে আর্থিক সচ্ছলতা এসেছে এসব পরিবারে। শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বলে জানান মালিকপক্ষ। স্বামী স্ত্রী কাজ করতেছি, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতেছে। এই এলাকায় আগে গরিব মানুষের খুব সমস্যা হইতো, এখন এই চা বাগানটা এখানে হওয়াতে অনেক লোক শান্তিতে চলতে পারতেছে। 150 টাকা আসতো, 3 জন কাজ করলো, 3 দের 450 টাকা আসে, আমাদের দিন ভালোই চলে। এই বাগান এবং ফ্যাক্টরি প্রতিষ্ঠা হওয়ার ফলে তারা অনেক কাজ পেয়েছে। বাগানে যেমন কাজ করছে, পাশাপাশি আমাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠা হওয়ার পর ফ্যাক্টরিতে কাজ করছে। শ্রমিকদের আমরা সব রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি, যেমন তারা মানে অসুস্থ হইলে চিকিৎসা খরচ আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়। এলাকার যে সাধারণ মহিলারা ছিল, পুরুষরা ছিল, তারা প্রতিদিন 2 থেকে 300 টাকা হাজিরা উপার্জন করে তাদের পরিবার চালাচ্ছে। চা বোর্ডের স্থানীয় কর্মকর্তা জানান, চা বাগানে কাজ করার মাধ্যমে এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। বাড়ির কাজ করার পাশাপাশি তারা নারী শ্রমিকরা বাগানে একটু মর্যাদাপূর্ণ কাজ হিসাবে গণ্য করে তারা বাগানে কাজ করছে এবং তাদের জীবনযাত্রার মান, বিশেষ করে নারীদের জীবনযাত্রা, নারী শ্রমিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করে শ্রমিকরা পাচ্ছেন 150 টাকা মজুরি। সময় সংবাদ, পঞ্চগড়। প্রেমের সম্পর্কের জের ধরে মিরপুরের পীরেরবাগে ইলেকট্রনিক ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার বন্ধু ইয়াকুবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানালেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রোববার রাত 11:30টার দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকার লেকভিউ আবাসিক এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে 2 যুবককে। ওই দিন রাতে তাদের পরিচয় কেউ নিশ্চিত করতে না পারলেও পরের দিন সকালে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের শনাক্ত করেন। স্বজনরা জানান, নিহতদের একজনের নাম জাহাঙ্গীর, অপরজন তার বন্ধু ইয়াকুব। তবে কি কারণে কে বা কারা তাদের হত্যা করেছে তা নিশ্চিত নন পরিবারের সদস্যরা। কার সাথে কোনো শত্রুতা ছিল তা আমরা বলতে পারবো না যে আছে কিনা। সে ব্যবসা করতে জানি। সে তো ভালো লোক জাহাঙ্গীর ভাই, কারণ হয়তো আমি যেটা শুনছি আর কি, তারা নাকি বেলা রাত্রে 10:30 বাজে বিচারের জন্য ডাইকে নেওয়া হয়েছে, এটা মেইলি বিষয়।
তবে পুলিশ বলছে পীরেরবাগ এলাকার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় এক যুবকের। এ নিয়ে ঘটনার দিন সালিশ করতে পীরেরবাগ যান জাহাঙ্গীর ও তার বন্ধু। সেখানেই কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের। মেয়ে উদ্ধারের বিষয়কে কেন্দ্র করেই বাকবিতণ্ডা হয় এবং ওখানেই ঘটনা ঘটে। মারা গেছে যারা, তারা প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি মেয়ে পক্ষের হয়ে তারা এসেছিল এখানে। ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জ্যেষ্ঠ নেতাদের দল থেকে তাড়ানোর অভিযোগ করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। এদিকে নরেন্দ্র মোদীর সমালোচকদের পাকিস্তানে যাওয়ার কথা বলে সমালোচনার ঝড় তুলেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং। ওদিকে রাহুল গান্ধীর উদ্দেশ্যে মোদী বলেন তিনি কেবল ছবির ফ্রেমেই দরিদ্রদের পাশে থেকেছেন, বাস্তবে নয়। সোমবার কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন মোদী ব্যবসায়ীদের চৌকিদার। তিনি অটল বিহারী যশবন্ত সিং এবং এলকে আদভানির মতো দলের জ্যেষ্ঠ নেতাদের পদছাড়া করেছেন। গুজরাটের উন্নয়ন মোদীর কারণে নয়, সেখানকার শ্রমিক আর কৃষকদের কঠোর পরিশ্রমে হয়েছে বলে দাবি করেন রাহুল। এদিকে নরেন্দ্র মোদীকে যারা পছন্দ করেন না তাদের ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েছেন বিজেপি নেতা গিরিরাজ সিং। এনডিটিভি জানায় এই নেতার বিরুদ্ধে বিহারের একটি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। মুম্বাই কা নেতা কেসা হো। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে রাতে 1টায়। আগের ম্যাচে সান্ডারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি শিরোপার রেসে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। তার উপর কদিন আগে টেবিলের শীর্ষ দল লিভারপুলের কাছে ধরাশায়ী হয়েছে পেল্লেগ্রিনির শিষ্যরা। তবে সবশেষ 5 বারের দেখায় ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে 4টি জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে সিটিজেনদের। কিন্তু তাদের এই অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ইয়া তুরের ইনজুরি। পাশাপাশি বর্ণবাদ দৃষ্টিভঙ্গির শিকার হওয়া আফ্রিকান ফুটবলারদের হয়ে কথা বলে ফুটবল বিশ্বে দারুণ তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় নমুনা সংগ্রহ। গরমে খাবার গ্রহণে সচেতন হবার পরামর্শ পুষ্টিবিদদের। সরকারি চাকরিতে শূন্য পদ পূরণ ছাড়াও নতুন পদ সৃষ্টির নির্দেশ মন্ত্রিসভার। সামরিক সরকারের 257টি অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত। এবং তিস্তা অভিমুখে লং মার্চ রাজনৈতিক কর্মসূচি নয়, দাবি বিএনপির। সমস্যার সমাধান নয়, ভারত বিরোধিতার জন্যই এ কর্মসূচি, অভিযোগ আওয়ামী লীগের। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।